বিশাল একটা বিজয় হয়েছে আমাদের। এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে। এইটা সাহেব একটা পেরেক লেগে দেন কফিনে, একই সাথে মোদিরে পাইরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। 2024-এর 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি। সেই লড়াইয়ে বিজয় আসছে, প্রাথমিক বিজয়। প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে। জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, এই সেলে গুম এবং নির্যাতনের 2 মামলায় মোট 30 জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলা পরিচালক এবং আর্মির, সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা। তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে। আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরটাতে ডিজিএফআই শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি। সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম। দেখেছেন, ডিজিএফআই এর নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলে। এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দেয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন। এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করাইছে। পিএনজি মানে জানেন তো, পার্সোনা নন গ্রাটা, মানে এদের সেনানিবাসে ঢুকতে দেওয়া হবে না। ওয়াকার তো পারলে তার বোন কাটাল রানীর ক্ষমতায় রাখতো। এখন ও যাই করুক, ব্যর্থ হবে। কারণ সে মিত্র হিসেবে বেছে নিছে কালপ্রিটদের, দুর্বৃত্তদের, এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার। যাই হোক, আগে জেনে নি আসলে গুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনা আর তার দলবল করেছিল। এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে 1 ঘন্টার বেশি সময়ের, আপনারা পারলে দেখে নেন। আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী কইরা। ওয়াকার কি কি ঝামেলা করেছে, কেন করেছে, আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানবো। আপনারা আয়নাঘরের কথা শুনেছেন না? মানে দেশে তো জেলখানা আছে, তাহলে আয়নাঘর কেন লাগে? আর আয়নাঘরে কারা ছিল? আয়নাঘরে ছিল গুমের শিকার হতভাগ্যরা। হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে। গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে 1676টা। গুম কমিশনই বলে যে এটা একটা সামান্য অংশ, গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এড়ানোর জন্য অভিযোগই করতে চায় না। শোনান এডিটর সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা। ওই ওপেনলি ওইভাবে সাক্ষাৎকার দিব না, কারণ ওটা এভিডেন্স থেকে যাবে। আমার আজ হোক কাল হোক, আমার তো আসলে পরেরটাও চিন্তা করা লাগবে, ফ্যামিলি আছে। এমনি তো অত্যাচারের শিকার হয়েছি, গুম ছিলাম, মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম, এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি। ওই 16 সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনো বিয়ার করতেছি। আমার ফ্যামিলি স্টিল নাও সাফারার, আমার ক্যারিয়ার ধ্বংস, সবকিছু ইয়ে হয়ে গেছে। শুনলেন তো? তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে, আদালতে নিতে হবে, আপনি জামিনের আবেদন করতে পারবেন, উকিল নিয়োগ করতে পারবেন। সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা, যে আপনি একটা অপরাধ করছেন, তাই না? প্রমাণ লাগবে। যার বিরুদ্ধে অভিযোগই নাই তারে কি করবে? যেমন ধরেন ব্যারিস্টার আরমান, সে তো কোনো অপরাধ করেনি। ব্রিগেডিয়ার আজমি, সে তো কোনো অপরাধ করেনি। হুম্মাম কাদের চৌধুরী, সে তো কোনো অপরাধ করেনি। তাদের তো জেলে দেওয়া যাবে না, গ্রেপ্তার করা যাবে না। তাদের রাখতে হবে এমন একটা কয়েদখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না, স্রেফ গায়েব করে দিবে। যারা হাসিনার শাসনের জন্য চ্যালেঞ্জ, তাদের জন্য আয়নাঘর। এবং এই আয়নাঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা। সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে। আর আয়নাঘর একটা না, সারা দেশে ছিল 800 আয়নাঘর। দেখেন, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800। সবচেয়ে বড় আয়নাঘর যেটা, সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে। এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হইতো। কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হইতো তারে আর বাঁচায় রাখা যাবে না, তাহলে হয় মাইলে ফেলা হতো, ক্রস ফায়ার সাজায়, অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হইতো। শোনেন, নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে, তাদেরকে বলা হতো 2জন 1জন মোরগ নামাও বা প্যাকেট নামাও, গুলি করো। যখন ক্রসফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে, যে এরা এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম, তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন, নাই করে দিলি তো হয়, তাহলে তো কেউ বুঝবি না কি হয়েছে। তখন এটাই মুভ করলো ওরা। এটা একটা ডিসিশন ছিল। হাত পা বেঁধে চলন্ত ট্রেনের নিচে ফেলাই দেওয়া হইতো বা বাস ট্রাকের নিচে। চিন্তা করেন, এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের
ট্রেনে কাটা পড়ছে, চেনা যায় না, অজ্ঞাত। দেখেন কি বিভৎস অবস্থা। এমন একজন বাইসা ফিরছে, গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল, আল্লাহ বাঁচাই দিচ্ছেন। শোনেন তার মুখ থেকে। ওই আবদুল্লাহপুর আশুলিয়া রোড যেটা, সেখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে। নামার পরে আমাকে কানে কানে বলতেছে, ভাইজান আমাকে ক্ষমা করে দিয়েন, দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে। হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল করতেছিলাম যে গাড়ি শব্দ আসতেছে, তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি। আমারে তুলে ধরে বলছে যে আপনি ভয় পাবেন না, আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি, কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে গেছে। তবে আমি টের পাইছিলাম যে গাড়িটা যখন জোরে খুব রানিং এ আসতেছে, আবার যখন ফেলে দিবে ব্রেক শক্ত করে ধরে পাল দিয়ে টা করে শব্দ হয়, যেটা ঠিক সেই শব্দটাই আমার কানে আসছে। এইভাবে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া। রেলে কাটা পড়লে হয় কি, দায়ী কিন্তু কাটা মানুষ, কাটা পড়া মানুষ। বাংলাদেশের আইনে কারো দোষ হয় না, সেজন্যই ট্রেনের নিচে ফেলাই দিত। কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ট্রেনের নিচে ফেলাই দিত, গাড়ির নিচে ফেলাই দিত। কি অবস্থা চিন্তা করেন তো। যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ। তখন তাদের নদীর মাঝখানে নিয়ে গুলি করে পেট চিরা কোমরে সিমেন্টের বস্তা বেঁধে ডুবাই দেওয়া হইতো। জিয়াউল হাসান নিজের হাতে এরকম মানুষকে মারছে। শুনেন স্বীকারোক্তি। যাওয়ার শুরু করবো আমরা, ইয়েতে যাওয়ার পরে উনি ডেস্টিনেশনটা আগে থেকে বলেন কোথায় যাবো, সাউথের দিকে যাবো। তো যাওয়ার পরে তারপরে বললো যে স্লো ডাউন, যখন স্লো ডাউন বললে তখন বুঝি যে এখন প্রক্রিয়া শুরু হবে। যখন খোলের ভিতর দিকে তাকে তুলে নিয়ে আসে, সিমেন্টের বস্তা কিন্তু বাইরে থাকে স্যার, খোলের মুখটা খুলে একজন করে তুলতেছে স্যার, সিমেন্টের বস্তা দিয়ে সে যেতে ফেলতেছে, মাথায় হচ্ছে হাঁটু বড় হয়েছে, হাঁটু বড় হয়েছে। মায়ের কাছে সিমেন্টের বস্তাটা তাকে একদম কর্নারে রাখছে। সেকেন্ড ম্যান স্যার ফিলোটা দিয়েছে, ফিলোটা দিয়ে দেখছে সব। তাদের পছন্দের জায়গাটা হলো মাথা স্যার, মাথার এখানে বা এই পাশে বালিশ থেকে তারপরে একদম 6 রাউন্ড ফায়ার করে। 2 রাউন্ড ফায়ারের প্রয়োজনে কখনো যদি কখনো তার মনে হচ্ছে কারো হাত কেঁপে গেছে, তখন উনি বলতে পারবেন। ঢাকায় সুন্দরবনের দস্যুদের কাছ থেকে উদ্ধার করে একটা ট্রলার ব্যবহার করা হইতো এই কাজে। এইটা সাহেব দেখান সেই স্বীকারোক্তি। দস্যুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার, যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল, এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে। এই জায়গাটা এবং বন্দিরা থাকতো বুঝছেন, এখানে এই ডেকের উপরে কোনো কোনো সময় তো ডেকের ভিতরে থাকে। and then অফিসাররা কারণ ডেকের ভিতরে না থাকলে দেখা গেলো মাঝে দেখে ফেলি, এরকম হবে। তারা সবই এখানে বা কেউ এখানে থাকতো, and then এখানে এনে শুট করে এখান থেকে ফেলে দিবে। ওখান থেকে পেট ফাটতেছে, ওখানে কুইক অ্যাকশন। তার হচ্ছে গিয়ে এখানে যাওয়ার পরে এই যে মানুষটাকে শোয়ালেন, যাওয়ার পরে বাঁধার পরে তারপরে আপনার গুলি করে ফেলা দেওয়া হয়। এদিকে বাঁধার রশিটা রেডি থাকে, ওইদিকে সিমেন্টের বস্তার সাথে রশি বাঁধা রেডি। যেমন রশি বাঁধার থেকে সিমেন্টের বস্তা খুলে না যায়। তারপরে বাকি রশিটা এখন এটা কোমরের সাথে দিয়ে বাঁধা সবচেয়ে সহজ। that of any other places of the whole body. এখানে গুলি করে লোয়ার পোর্শন ধরে ফেলে দিল। কে ফেললো? জিয়া তো গুলি করলো। এখন জিয়েই ফেললো না সাথে আরো যে লোক ছিল তার কে ফেললো এটা আমার খেয়াল নাই। এখান থেকে করে ফেলে দিল। আবার কাউরে ইন্ডিয়া পাচার করা দেওয়া হইতো, যেমন সুখরঞ্জন বালিকে দেওয়া হয়েছিল, সালাউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। এইখানেই ধরা খাবে মোদি আর তার বাহিনী। এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনাবাহিনীর কর্মকর্তা।